আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় খুবই সহজ একটি গ্রামার, যে গ্রামারটি ইংরেজি দ্বিতীয় পত্রের আমাদের ওভারঅল সিলেবাস যদি আমরা অ্যানালাইসিস করি দেখি সবচেয়ে সহজে শেখা যায় এবং সবচেয়ে কম সময়ে শেখা যায় এই গ্রামারটি, সেটি হচ্ছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। তো এইখানে কিন্তু 5 আউট অফ 5 পাওয়া খুবই সহজ। তুমি যদি একটু কেয়ারফুলি এই ক্লাসটা করো, এই ক্লাস শেষে আমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি পরীক্ষায় 5 আউট অফ 5 অবশ্যই পাবে। এখানে আমরা 15টা রুল নিয়ে আলোচনা করব। এই 15টা রুল থেকে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় হুবহু কমন আসবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখে নাও, আমাদের প্রথম যে রুলটা রয়েছে সেটি হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন ফ্রেজটির অর্থ জন্মগ্রহণ করা। এখন দেখো, এই ওয়াজ বর্ন কিন্তু প্যাসিভ অর্থে ব্যবহার করা হয়। কেন প্যাসিভ অর্থ? কারণ এই ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা আসলে সাবজেক্টের অবস্থানে যে থাকে সে কিন্তু একা একা কখনোই জন্মগ্রহণ করতে পারে না, সেজন্য এটা প্যাসিভ অর্থ দেয়। তারপরে দেখে নাও, আমাদের এখানে কখন আমরা ওয়াজ বর্নটা বসাবো? আমরা তখনই ওয়াজ বর্ন বসাবো যখন বিখ্যাত মনীষীদের নাম আমরা ওই বাক্যে বা ওই সেন্টেন্সে পাবো, অথবা বিখ্যাত ব্যক্তির নাম পাবো। তারপরে আমরা ওয়াজ বর্ন বসাবো এবং ওই সেন্টেন্সে সাল, তারিখ, স্থান এগুলো থাকে। তাহলে এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ 4টা উদাহরণ দেখব। দেখে নাও, এখানে যে 4টা উদাহরণ রয়েছে, হুমায়ুন আহমেদ একজন বিখ্যাত মনীষীর নাম। দেখো, স্যার ওয়ালটন স্কট একজন বিখ্যাত মনীষীর নাম। তারপরে দেখো, জসিমউদ্দিন আমাদের বিখ্যাত কবি। তারপরে রয়েছে আলবার্ট আইনস্টাইন। অর্থাৎ এখানে যে নামগুলো রয়েছে তাদের জীবন কিন্তু অনেক সম্ভ্রান্ত, বা তারা কিন্তু জীবনে অনেক কিছু করেছিল, অর্থাৎ বিখ্যাত মনীষীদের নাম থাকবে। তারপরে দেখো ড্যাশ থাকবে এবং শেষে কি থাকবে? সাল, তারিখ, স্থান। এখানে রয়েছে দেখো, প্রত্যেকটাই কিন্তু একটা করে সাল রয়েছে। তাহলে এখানে আমরা নিঃসন্দেহে কি বসাবো? ওয়াজ বর্ন। তাহলে আমরা বলতে পারি, দেখো, হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন অন 13 নভেম্বর 1948। তারপরে দেখো, স্যার ওয়ালটন স্কট ওয়াজ বর্ন ইন 1771। জসিমউদ্দিন ওয়াজ বর্ন ইন 1903। তারপরে দেখো, আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন ইন 1879। তাহলে ওয়াজ বর্নের কনসেপ্টটা কি তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। সেটি হচ্ছে, ওয়াজ বর্ন মানে বিখ্যাত মনীষীদের নাম থাকবে, সাল থাকবে, তারিখ থাকবে, স্থান থাকবে। সেখানে আমরা নিঃসন্দেহে ওয়াজ বর্ন বসিয়ে দিব। তারপরে রয়েছে দেখো লেট অ্যালোন। এই লেট অ্যালোন ফ্রেজটির অর্থ তো দূরের কথা। লেট অ্যালোনের আগে তুলনামূলক ছোট বিষয়বস্তু থাকে এবং লেট অ্যালোনের পরে তুলনামূলক বড় বিষয়বস্তু থাকে, অর্থাৎ এই সাইডে ছোট জিনিস, এই সাইডে বড় জিনিস। এখন দেখে নাও, এখানে রয়েছে সে পরীক্ষায় 50 নাম্বারই পায় না, 80 নাম্বার তো দূরের কথা, মাঝে বসবে লেট অ্যালোন। তারপরে দেখো, সে হাঁটতে পারে না, দৌড়ানো তো দূরের কথা, মাঝখানে বসবে লেট অ্যালোন। সে আমার নাম বলতে পারে না, আমার অ্যাড্রেস তো দূরের কথা। দেখো, সে 5 কিলোমিটার হাঁটতে পারে না, 10 কিলোমিটার তো দূরের কথা। সে পাহাড়ি কখনো দেখেনি, পর্বত তো দূরের কথা। তাহলে দেখো, এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটাই তুলনামূলক ছোট বিষয়বস্তু এবং এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটা তুলনামূলক বড় বিষয়বস্তু। তাহলে আমরা শিখেছি, প্রথমে যদি ছোট বিষয়বস্তু থাকে এবং পরে যদি বড় বিষয়বস্তু থাকে, এই ড্যাশে আমরা কি বসাবো? আমরা বসাবো লেট অ্যালোন। তাহলে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটারই অ্যান্সার হয়ে যাবে লেট অ্যালোন। এখানে আমি 2টা উদাহরণ নিয়েছি, দেখে নাও। হি ক্যান নট বাই এ সেলফোন, সে একটি সেলফোন কিনতে পারে না। লেট অ্যালোন এ ডেস্কটপ, একটা ডেস্কটপ তো দূরের কথা। তারপরে দেখো, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক, ছেলেটি হাঁটতে পারে না। লেট অ্যালোন রান ইন দ্য ফিল্ড, দৌড়ানো তো দূরের কথা। দেখো, শিশুটি হাঁটতে পারে না, দৌড়ানো তো দূরের কথা। হোয়াট ডাজ লুক লাইক, কেমন দেখতে, খুবই চমৎকার একটি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। তাহলে দেখে নাও, এই যে হোয়াট ডাজ লুক লাইক, এটা কিন্তু কখন আমরা বসাবো? এক্ষেত্রে দুই পাশে দুটি ফাঁকা ঘর থাকে। দেখো, এক্ষেত্রে এই সাইডে একটা ফাঁকা ঘর থাকবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে আর একটা ফাঁকা ঘর এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। দেখো, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। অদ্ভুত কোনো কিছু দেখতে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করি। এখানে দেখে নাও, হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, একটা স্যাটেলাইট দেখতে কেমন। এখানে 2টা শূন্যস্থান, শেষে জিজ্ঞাসার চিহ্ন। তারপরে দেখো, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন। তারপরে দেখে নাও,
হোয়াট ডাজ এ লেপার্ড লুক লাইক, একটা চিতাবাঘ দেখতে কেমন। তারপরে দেখে নাও হোয়াট ডাজ অ্যান আউল লুক লাইক, অর্থাৎ পেঁচা দেখতে কেমন। তাহলে এখানে হোয়াট ডাজ লুক লাইকের যে রুলটা সেটি হচ্ছে দুইটা শূন্যস্থান থাকবে এবং শেষের জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সেখানেই কিন্তু আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো। আর একটা উদাহরণ দেখে নাও, হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, অর্থাৎ পৃথিবী দেখতে কেমন। আমাদের 4 নম্বর যে নিয়মটা রয়েছে দেখো, হোয়াটস ইট লাইক, অর্থাৎ কিসের মতো অথবা কেমন হয়। হোয়াটস ইট লাইক, এই হোয়াটস ইট লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক থাকবে। দেখে নাও আমাদের এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। ড্যাশ লিভিং ইন বাংলাদেশ, বাংলাদেশে বসবাস করলে কেমন হয়। দেখো এখানে ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমরা এখানে বসাতে পারি হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ। তারপরে দেখে নাও ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়লে কেমন হয়। দেখো ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে জিজ্ঞাসার চিহ্ন, তাহলে আমরা বলতে পারি হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উড়লে কেমন হয়। ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলে কেমন হয়। ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে জিজ্ঞাসার চিহ্ন, তাহলে আমরা বলতে পারি হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলে কেমন হয়। তাহলে আমাদের হোয়াটস ইট লাইক শব্দের বা ফ্রেজটির অর্থ কিসের মতো বা কেমন হয়। হোয়াটস ইট লাইকের পরের শব্দটা ভার্বের সাথে আইএনজি দিয়ে থাকবে এবং শেষে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক থাকবে। এখানে উদাহরণগুলো হোয়াটস ইট লাইক লিভিং ইন বাংলাদেশ, হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। এবং আমরা পরবর্তী যে ফ্রেজটা রয়েছে সেটি দেখব। দেখো উড ইউ মাইন্ড, মনে রাখবে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক দুটোরই ব্যবহার কিন্তু একই। দেখো এখানে উড ইউ মাইন্ড শব্দ বা ফ্রেজটির অর্থ শব্দ না, কিন্তু ফ্রেজই হবে। উড ইউ মাইন্ড এই ফ্রেজটির অর্থ কিছু মনে না করলে অথবা দয়া করে। দেখো আমরা বলতে পারি উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকবে। এখানে উদাহরণগুলো দেখে নাও। ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করতে তুমি কি রাগ করবে অথবা দয়া করে জানালাটি বন্ধ করবে। তারপরে দেখো ড্যাশ টেকিং টি উইথ মি, দেখো ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে জিজ্ঞাসার বা কোয়েশ্চেন মার্ক, আমরা বলতে পারি উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, আমার সাথে দয়া করে চা খাবে। তারপরে দেখো উড ইউ মাইন্ড ওয়াচিং দ্য ফিল্ম উইথ মি, আমার সাথে দয়া করে মুভিটা দেখবে। তাহলে এখন খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পরীক্ষায় হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড এই দুইটা কি একসাথে কখনো আসে? কখনোই আসে না। কারণ এমন একটা সেন্টেন্স দেওয়া থাকে যে সেন্টেন্সে ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি থাকে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে। তাহলে আমরা ওই সেন্টেন্সের জন্য দুইটা ফ্রেজকে খুঁজে বার করব, হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। যাকে কোয়েশ্চেন কর্তারা অর্থাৎ স্যাররা দিয়ে দিবে, আমরা কিন্তু তাকে ধরে নিয়ে এসে ওই সেন্টেন্সের অ্যান্সার হিসেবে বসাবো। তাহলে আমি আশা করছি হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড এর ব্যবহারটা তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পেরেছো। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। দেখো হোয়াট ইফ, যদি এমনটি হয় তাহলে কি হবে। আসলে একটা ভয় কাজ করে, জিনিসটা কিন্তু এখনো হয়নি, যদি হতো তাহলে কেমন হতো, এমন একটা অনুভূতি। দেখো হোয়াট ইফ এরপরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে দেখে নাও ড্যাশ দ্য রেইন ইজ লেট, দেখো আমরা বলতে পারি হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেনটি দেরি করে তাহলে কেমন হয় বা তাহলে কি হবে, এমন একটা অনুভূতি। ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, দেখো উই সুইম ইন দ্য রিভার এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং তার আগে রয়েছে ড্যাশ, শেষে রয়েছে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা বলতে পারি হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলে কি হবে। তারপরে দেখে নাও হোয়াট ইফ দ্য রিউমার ইজ ট্রু, গুজবটি সত্যি হলে কেমন হয়। তাহলে মূল কথা হচ্ছে আমরা হোয়াট ইফ কখন বসাবো, যখন দেখব ড্যাশের পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে এবং শেষে কোয়েশ্চেন মার্ক রয়েছে। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে কয়টা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ আমরা শিখেছি দেখে নাও। হোয়াট ডাজ লুক লাইক, দুইটা শূন্যস্থান থাকবে, শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকবে। হোয়াটস ইট লাইক, ভার্বের সাথে আইএনজি থাকবে, শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকবে। উড ইউ মাইন্ড, ভার্বের সাথে আইএনজি থাকবে, শেষে জিজ্ঞাসার চিহ্ন থাকবে। আর এখন শিখলাম হোয়াট ইফ,
অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আশা করি এই কোয়েশ্চেন মার্ক দিয়ে যে সেন্টেন্সগুলো থাকবে সেখানে তোমার আর কখনো ভুল হবে না। তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর যে বাংলা অর্থ সেটি হচ্ছে অতি আবশ্যক, অবশ্যই করতে হবে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর বাংলা অর্থ কি? অতি আবশ্যক, যেটা তোমাকে অবশ্যই করতে হবে, বিকল্প কোনো উপায় নেই। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু সমান সমান মাস্ট, অর্থাৎ বাধ্যতামূলক, যেটা তোমাকে করতেই হবে। দেখো এখানে আমরা বলতে পারি ড্যাশ, তারপরে বসবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপরে থাকবে ভি অন, তারপরে বাংলা অর্থটা কি? অতি আবশ্যক। উদাহরণগুলো দেখে নাও। আই ড্যাশ পাস ইন দ্য এক্সাম, তাহলে আমাকে কিন্তু অবশ্যই পরীক্ষায় পাস করতে হবে। আমরা বলতে পারি আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম, আমাকে অবশ্যই পরীক্ষায় পাস করতে হবে। দেখো হ্যাভ টুর পরে কিন্তু এখানে ভিয়ন ছিল। দেখো ড্যাশের পরে ভিয়ন, তাহলে ইউ হ্যাভ টু গো ঢাকা, তোমাকে অবশ্যই ঢাকায় যেতে হবে। দেখো হি ড্যাশ ইট এভরিডে, তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ টু ইট এভরিডে, তাকে কিন্তু প্রত্যেক দিন খেতে হয়। তাহলে এখানে যে কাজগুলো করা হয়েছিল প্রত্যেকটাই কিন্তু বাধ্যতামূলক করা লাগে। তাহলে দেখো কোনো সেন্টেন্স যদি বাধ্যতামূলক করা লাগে এবং সেই সেন্টেন্সে ড্যাশের পরে ভিয়ন থাকে, তাহলে কিন্তু আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো ব্যবহার করব। আমরা পরবর্তীতে দেখব হ্যাড বেটার। হ্যাভ টু যেমন বাধ্যতামূলক করা লাগে, হ্যাড বেটারে কিন্তু আবার তোমার কাছে অপশান রয়েছে, এটা হচ্ছে উচিত অর্থ দেয়, করলেও হবে না করলেও হবে, এটা কিন্তু ইচ্ছার উপরে নির্ভর করে। দেখো হ্যাড বেটার বরং ভালো, উচিত ইচ্ছার ওপর নির্ভর করে কিন্তু করা উচিত, ইচ্ছার ওপর নির্ভর করবে কিন্তু করলে ভালো হয়। দেখো এখানে ড্যাশ তারপরে হ্যাড বেটার, এরপরেও কিন্তু ভিয়ন থাকবে, উচিত অর্থ দেয় এবং ইচ্ছার ওপর নির্ভর করে। দেখে নাও এখানে 5টা সেন্টেন্স রয়েছে, এই 5টা সেন্টেন্সই কিন্তু আমাদের ইচ্ছার ওপরে নির্ভর করে। বাক্যটা পড়ে তোমাকে বুঝতে হবে এটি কি ইচ্ছার ওপর নির্ভর করছে নাকি বাধ্যতামূলক করাই লাগবে। দেখো এখানে ইউ ড্যাশ লিভ দ্য প্লেস, তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার বরং উচিত তুমি এই জায়গাটা ত্যাগ করো। তারপরে দেখো আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার বরং সেখানে যাওয়াই উচিত বা তোমার বরং সেখানে যাওয়াই ভালো। তারপরে দেখো ইউ ড্যাশ জয়েন দ্য টিম, ইউ হ্যাড বেটার জয়েন দ্য টিম, তুমি বরং ওই টিমে যোগ দাও। সেটা কিন্তু তার ইচ্ছার ওপরে নির্ভর করবে, সে দিতেও পারে না দিতেও পারবে। যদি বাধ্যতামূলক দিতে হতো তাহলে কিন্তু এখানে হ্যাভ টু ব্যবহৃত হতো, এটা তার ইচ্ছার ওপরে আমরা ছেড়ে দিব, সেটাই হচ্ছে হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার বরং ভালো হবে, তোমার উচিত শারীরিক ব্যায়াম করা। তারপরে দেখো ইউ হ্যাড বেটার ফলো দ্য অ্যাডভাইস, তোমার উচিত এই উপদেশগুলো অনুসরণ করা। তাহলে হ্যাড বেটার কি? হ্যাড বেটার হচ্ছে উচিত, অর্থাৎ ইচ্ছার ওপর নির্ভর করে, করলেও হবে না করলেও হবে কিন্তু করা উচিত এমন অর্থ দেয়। আর হ্যাভ টু কিন্তু বাধ্যতামূলক, অতি আবশ্যক, অবশ্যই করতে হবে। দুইজনেরই পরে কিন্তু ভিয়ন থাকে। উড রেদার বরং ভালো, চেয়ে বরং উচিত হবে, উড রেদার অর্থ কি? বরং ভালো। ড্যাশ উড রেদার, এরপরেও কিন্তু ভিয়ন থাকে। উড রেদারের মজার বিষয় হচ্ছে একটা দেন থাকবে। দেখো একটি কাজ, প্রথমে একটি কাজ থাকবে, তারপরে দেন, তারপরে আর একটি কাজ থাকবে। উড রেদার বসবে সেখানে, দেন আছে যেখানে, এই ছন্দটা তোমরা মনে রাখবে। এখন আমরা উদাহরণগুলো দেখে নিব। দেখো আই ড্যাশ স্টার্ভ দেন স্টিল, আমি বরং ক্ষুধার্ত থাকবো কিন্তু আমি ভিক্ষা করব না। এখানে দেখো আই উড রেদার স্টার্ভ দেন স্টিল, আমি বরং ক্ষুধার্ত থাকবো কিন্তু ভিক্ষা করব না। এখানে দেখো ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং তারপরে রয়েছে একটি দেন, তো দেন থাকবে যেখানে উড রেদার বসবে সেখানে। তারপরে দেখো আই ড্যাশ ডাই দেন বেক, আমি বরং মারা যাব কিন্তু কখনো ভিক্ষা করব না। দেখো দেনের আগে একটা কাজ পরে একটা কাজ, আগে হচ্ছে মারা যাওয়া, পরে হচ্ছে ভিক্ষা করা। তাহলে আমরা এখানে বসাতে পারি আই উড রেদার ডাই দেন বেক, আমি বরং মারা যাব কিন্তু ভিক্ষা করব না। দেখো
আই উড রেদার স্টে অ্যাট হোম, আমি বরং বাড়িতে থাকবো, দেন গো আউট, বাহিরে যাওয়ার চেয়ে আমি বরং বাড়ি থাকবো। তাহলে উড রেদার এর মূল কনসেপ্টটা কি, উড রেদারের পরে ভিওয়ান থাকবে এবং দেনের আগে একটা কাজ থাকবে, দেনের পরে আর একটা কাজ থাকবে, অবশ্যই দেন থাকবে। এই ছন্দটা কিন্তু মনে রাখবে, উড রেদার বসবে সেখানে, দেন আছে যেখানে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখন আমরা এমন 3টা ফ্রেজ শিখলাম যেগুলোর পরে ভিওয়ান থাকে, যেমন সেগুলো কি কি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরা এক ক্যাটাগরির ফ্রেজ ছিল, এদের পরে ভিওয়ান থাকে এবং এদের দ্বারা কিন্তু বাধ্যতামূলক অতি আবশ্যক অর্থ প্রকাশ করে। তারপরে আমরা শিখেছি হ্যাড বেটার, এই হ্যাড বেটারের পরে কিন্তু ভিওয়ান থাকে, এটা ইচ্ছার ওপর নির্ভর করে, করলেও হবে না করলেও হবে, কোনো সমস্যা নেই। এবং তারপরে আমরা শিখলাম উড রেদার, এদের পরেও ভিওয়ান থাকে, পার্থক্যটা কি, উড রেদারে কিন্তু একটা দেন থাকে, দেনের আগে একটা কাজ হয়, পরে আর একটা কাজ হয়। এই যে ট্রিক্সগুলো এগুলো কিন্তু তোমাদের আয়ত্তে রাখতে হবে। আমরা পরবর্তী নিয়মটি দেখব, দেখে নাও আমাদের পরবর্তী যে নিয়মটি রয়েছে, অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব অথবা শীঘ্রই। এই অ্যাজ সুন অ্যাজ এর আমরা কিন্তু 2টা নিয়ম দেখব, দেখে নাও। অ্যাজ সুন অ্যাজ এরপরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এই একটা নিয়ম, আর একটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট অ্যাজ সুন অ্যাজ পাস্ট ইনডিফিনাইট। দেখো এখানে অ্যাজ অ্যাজ 2টা অ্যাজ, তার মানে এখানে কিন্তু 2টা পাস্ট ইনডিফিনাইট হবে। মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ মানেই 2টা পাস্ট ইনডিফিনাইট। আমরা সেন্টেন্স দিয়ে তোমাদের আরও সুন্দরভাবে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো ড্যাশ হি স হি কল্ড মি, তাহলে আমরা বলতে পারি, দেখো ড্যাশের পরে সাবজেক্ট V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, দেখো এখানেও কিন্তু পাস্ট ইনডিফিনাইট, হি কল্ড মি পাস্ট ইনডিফিনাইট, তাহলে ড্যাশ পাস্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ হি স হি কল্ড মি, যখনই সে দেখেছিল তখনই সে আমাকে ডেকেছিল। উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানিয়েছিলাম, ইনফর্ম করেছিলাম। দেখো ইনফর্ম এখানে কিন্তু V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। অ্যাজ সুন অ্যাজ তখনই, দ্য ইনসিডেন্ট টুক প্লেস অর্থাৎ তখনই ঘটনাটা ঘটেছিল। তাহলে উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। দেখো হিজ মাদার বিং সিক, তার মা অসুস্থ, হি নিডস টু গো হোম, তার বাড়িতে যাওয়া প্রয়োজন, ড্যাশ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর একটা কথা মনে রাখবে, এই পসিবল শব্দটার আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ বসে, যেহেতু এখানে পসিবল ছিল সেজন্য আমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ বসিয়েছি। তাহলে ওভারঅল অ্যাজ সুন অ্যাজের নিয়মটা কি, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে অ্যাজ সুন অ্যাজের পরে পাস্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট, অথবা পাস্ট ইনডিফিনাইট অ্যাজ সুন অ্যাজ পাস্ট ইনডিফিনাইট, আরেকভাবে হতে পারে অ্যাজ সুন অ্যাজের পরে পসিবল এই ওয়ার্ডটা থাকবে। তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজের ব্যবহার তোমরা খুব সহজেই জানতে পারলে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার অর্থ এটাই উপযুক্ত সময়। দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। এই ফ্রেজটির পরে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ সাবজেক্ট V2 আমাদের দেয়া থাকবে। আমরা বাংলা অর্থ ঠিক রেখে এই ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম এগুলো কিন্তু খুব সহজেই বসাতে পারি। দেখো ড্যাশ উই ওয়েন্ট হোম, তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট রয়েছে, আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উই ওয়েন্ট হোম আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে দেখো অথবা আমরা বাড়ি চলে যাই এমন অর্থ দেয়। তারপরে দেখো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস এটাই উপযুক্ত সময় তুমি এই জায়গাটা ত্যাগ করো। আমরা পরবর্তী নিয়মটি দেখব। দেখো ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। দেখো ড্যাশ ইউজ টু ভিওন ড্যাশ অর্থাৎ ইউজ টু এর পরে কিন্তু ভিওন বসে। দেখো আমরা বলতে পারি আই ড্যাশ গো দেয়ার, আই ইউজ টু গো দেয়ার সেখানে যেতে আমি অভ্যস্ত ছিলাম। তারপরে দেখো আই ড্যাশ প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার সে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল।
তাহলে আমাদের ইউজ টু এর বাংলা অর্থ কি আসে দেখো, অতীতের অভ্যাস বোঝায়। ইউজ টুর পরে ভিয়ন থাকবে, এই যে তার উদাহরণ। আমরা পরবর্তী রুলটা দেখব, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বাংলা অর্থ কি যেন। দেখো আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যাজ ইফ পাস্ট ইনডিফিনাইট, অথবা পাস্ট ইনডিফিনাইট অ্যাজ ইফ পাস্ট পারফেক্ট। তাহলে দেখো V1 থাকবে অ্যাজ ইফ V2, দেখো এখানে V2 থাকবে অ্যাজ ইফ ভি হ্যাড যুক্ত V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা অর্থ কি যেন। এখানে উদাহরণগুলো দেখে নাও। হি টক্স সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং যেন সে সব কিছু জানে। এই 3 ধরনের সেন্টেন্সই পরীক্ষায় বারবার আসবে, তোমরা কিন্তু একটু কেয়ারফুল যদি হও তাহলে এই অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যবহারটা খুব সহজেই করতে পারবে। দেখো হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। হি বিহেভস সে আচরণ করে, অ্যাজ ইফ যেন, হি ওয়ার অ্যান এক্সপার্ট যেন সে একজন বিশেষজ্ঞ। তারপরে দেখো হি বিহেভ সে আচরণ করেছিল, দেখো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, তাহলে এই সাইডে কি হবে পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ যেন, হি হ্যাড নোন ইট সে এমন আচরণ করেছিল যেন সে এটা জানতো। তাহলে আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনাইট, আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই সাবজেক্টের অবস্থানে কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। আসলে দেয়ারের কিন্তু ইংরেজি গ্রামার সাবজেক্ট হওয়ার ক্ষমতা দেয়নি, সেজন্য তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। এটি ঠিক তখন বাক্যের শুরুতে বসে যখন স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকে না, তখন সে বসতে পারে। দেখো শর্টকাট, দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার হতে পারে যদি পরবর্তী সাবজেক্টটা সিঙ্গুলার হয়। তারপরে দেখো দেয়ারের পরে ভার্ব প্লুরাল হতে পারে যদি পরবর্তী সাবজেক্টটা প্লুরাল হয়, অথবা দেয়ারের পরে এই লিফট এই শব্দটা কিন্তু বেশি বেশি থাকে। দেখে নাও, ড্যাশ ওয়াজ এ মিস্টেক ইন দিস লেটার, তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ মিস্টেক ইন দিস লেটার। এখানে এ মিস্টেক হচ্ছে সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার সেজন্য বসেছে ওয়াজ, আর এখানে কিন্তু দেয়ার স্পেসিফিক কোনো সাবজেক্ট দেয়ারের এখানে নেই। ড্যাশ আর টাইগার্স ইন দ্য জঙ্গল, তাহলে আমরা বলতে পারি দেয়ার আর টাইগার্স ইন দ্য জঙ্গল। দেখো এখানে টাইগার্স, এই টাইগার্স কিন্তু প্লুরাল, সেজন্য এখানে আর বসেছে। আমাদের দেয়ার কিন্তু এখানে সাবজেক্টের ভূমিকায় রয়েছে, কিন্তু সে সাবজেক্ট না, সেজন্য তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তারপরে দেখো আমরা বলতে পারি দেয়ার লিভড এ কিং, সেখানে একজন রাজা বাস করত। তাহলে দেখো আমাদের এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার যে সাবজেক্টের অবস্থানে বসে, শুরুতে বসে, কিন্তু সে সাবজেক্ট হতে পারে না, সেজন্যই তার নাম ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর মূলত পরবর্তী যে সাবজেক্টটা থাকে সেই অনুযায়ী ভার্বটা বসাতে হয় বা বসানো থাকে। এখন আমরা দেখব ইন্ট্রোডাক্টরি ইট। ইট অর্থ কি ইহা। দেখে নাও, ইটের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার থাকবে, সিঙ্গুলার ভার্ব হবে। দেখে নাও, ইট ইজ ভেরি নাইস, এটা খুবই সুন্দর। তারপরে দেখো ইট কস্ট 50 টাকা, এটা 50 টাকা খরচ হয়েছিল। তারপরে দেখো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। দেখো ইট ইজ ভেরি হট টুডে, অর্থাৎ আজ খুবই গরম। এই সম্পূর্ণ ক্লাসটি করার মাধ্যমে আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি তুমি প্রত্যেকটা স্পেসিফিক কথা খুব গুরুত্ব সহকারে শোনো, তাহলে এই টপিকটিতে অর্থাৎ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে তুমি অবশ্যই 5 আউট অফ 5 অর্জন করতে পারবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।